নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দোকান মালিক বৃদ্ধাকে মারধর করে দোকান দখলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে, প্রতিবাদে ব্যবসায়ী সমিতি ও বাসিন্দাদের পথ অবরোধ। চলতি বছরে স্থায়ী পরিকাঠামোতে সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কাজ শুরু করা যাবে। রবিবার নির্মীয়মান স্থায়ী পরিকাঠামোর কাজ পরিদর্শনের পর জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এবার আসছে বিস্তারিত সংবাদে। জোর করে দোকান দখলের অভিযোগ উঠল এক কর্মচারীর বিরুদ্ধে। দোকান মালিক এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ কর্মচারী রাহুল রায়ের বিরুদ্ধে, প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং বাসিন্দাদের পথ অবরোধ। অভিযুক্ত রাহুল রায় এবং তার পরিবার পলাতক। ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। জলপাইগুড়ি শহরের দিনবাজারের ফল ব্যবসায়ী অমল ভৌমিক 1986 সাল থেকে এই দোকানেই ব্যবসা করছিলেন। কিছুদিন আগে অমল বাবুর মৃত্যুর পর তাঁর স্ত্রী ডলি ভৌমিক এই ব্যবসা সামলাচ্ছেন। দোকানের এক কর্মচারী রাহুল রায় গত কিছুদিন ধরেই ওই দোকানটি দখল করার চেষ্টায় ছিল। রাহুল রায়ের বিরুদ্ধে ডলি দেবী কোতোয়ালি থানায় একাধিকবার অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অবশেষে এই দিন ডলি দেবী তাঁর 2 কন্যা সন্তানকে নিয়ে দোকান খুলতে যাচ্ছিলেন। হঠাৎই রাহুল রায় তার পরিবারের সদস্যরা দোকানে এসে বৃদ্ধা ডলি রায়কে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। ডলি দেবী সুপার স্পেশালিটি হাসপাতালে আহত অবস্থায় ভর্তি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় রায়কত পাড়ার বাসিন্দারা। বৃদ্ধাকে মারধরের প্রতিবাদে পথ অবরোধ শুরু হয়। অবিলম্বে রাহুল এবং তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি অবরোধকারীদের। যাচ্ছে এবং লাস্ট 1 মাস থেকে, প্রায় 1 মাস 20 তারিখ থেকে আমাদের ওপর যে রাহুল রায় এবং তার ভাড়া করা গুন্ডা মহিলারা যে বারবার চড়াও হচ্ছে, পুলিশ তার একটা যথোপযুক্ত ব্যবস্থা করুক এবং রাহুল রায় এবং বাকি 3 জন মহিলার গ্রেপ্তারি আমি চাইছি আজকের মধ্যে। যেন তেন প্রকরণ আমার, হ্যাঁ থানায় আমি এফআইআর লিখছি দাদার সাথে গিয়ে। আমার হ্যাঁ আগে আমি এফআইআর দিয়েছি একটা, আর বাকি যতবার এফআইআর দিতে গেছি থানা থেকে সেটাকে জিডি হিসেবে নিয়েছে, এফআইআর করেনি। আমাদের দোকানের কর্মচারী যারা প্রতিদিন বেসিসে আমাদের দোকানে কাজ করতো, বেশ কিছুদিন যাবৎ টাকা পয়সার গরমিল হচ্ছিল এবং আমার ভাই বসতে পারে না সবসময় দোকানে, আমার মাও বসে, আমার নিজের মামাতো ভাইও বসে। যখন টাকা পয়সা গরমিলের হিসাব দেখছিল তখন আমার ভাই বাইরের কর্মচারী দিয়ে কাজ করতে অস্বীকার করে যে তোমরা তোমাদের মতো কাজ দেখে দাও, বাকিরা চলে যায়। আরও 1-2 জন মাঝে মাঝে কাজ করতো এপাশ ওপাশ করে, কিন্তু রাহুল রায় যে সে বেঁকে বসে। এবং আমার মা অসুস্থ হওয়ার জন্য আমরা যখন 2 দিন দোকানটা বন্ধ রাখি, তারপরে এসে দেখি দোকানের সামনে পুরো ঢালাও করে রাস্তার ওপর ফল নিয়ে বসে আমাদের দোকান যাতে আমরা খুলতে না পারি সেরকম একটা ব্যবস্থা করেছে। যতবার তাদেরকে দোকান খোলার জন্য সরতে বলা হয়েছে আমাদের ওপর চড়াও হয়েছে। ভাড়া করা মহিলা নিয়ে আমাদের ওপর চড়াও হয়েছে। ছেলে মানুষ হয়ে আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, আমাদের জামা কাপড় টানাটানি করেছে। বহুবার উনি বলেছেন, তা সত্ত্বেও কোনো রকম মাল সরায়নি। আমি 12টা বাজতে 10 মিনিট আগে বাড়িতে গেছি, সকাল 5টা 10 থেকে আমি ছিলাম। এতটা সময় থাকার পর বাড়িতে গেছি। আমার মা যেই সময় এসছে ঠিক সেই সময় কমলেশ রায়ের বউ, বিকাশের বউ মানে রানী এবং আরও 2 জন মহিলা, একজন রঞ্জনের দিদি এবং আরও একজন মহিলা আমার মার ওপর আর দিদির ওপর চড়া হয়। দিদি একটু সাইড করে পালিয়ে বেঁচে যায়, কিন্তু আমার মার বয়স 63 বছর এবং তিনি হাইপার সুগারের পেশেন্ট। আমার মাকে উপর থেকে মেরে ধাক্কিয়ে ফেলে দেয়, মার খিচুনি ওঠে, মা আইসিইউতে ভর্তি আছে, মার কোনো সেন্স নেই। মহিলাদের নাম বলছেন, তারা কি রাহুলের কেউ হয়? হ্যাঁ, রাহুলের নিজের বৌদি একজন এবং রাহুলের পাশের বাড়ি একজন। রাহুলের পরিবার একদম নিজস্ব পরিবার, একজন রাহুলের নিজস্ব পরিবার, কমলেশ রায়ের বউ। কারণ কমলেশ রায় হলো রাহুলের নিজের বড় দাদা। এই গন্ডগোলটা অনেকদিন ধরে 20 তারিখ থেকে, লাস্ট মাসের 20 তারিখ থেকে। হ্যাঁ, পুলিশকে একাধিকবার আমি জানিয়েছি। পুলিশকে আমি 4টা জিডি করেছি, এফআইআর করেছি। পুলিশের তরফ থেকে কোনো কিচ্ছু আমার কোনোদিনও জানতে আসেনি যে আমি কি অবস্থায় আছি, আমার ওপর হামলা হলো, আমি বেঁচে আছি কিনা মরে আছি। কোনো একদিন থানা থেকে কোনো লোক খোঁজ নিতে আসেনি। আমাদের ব্যবসায়ী সমিতির মেম্বার যখন আমাদের কাছে এই ব্যাপারটা আসলো, আসার পরে আমাদের যখন জানাইলো ব্যাপারটা, জানানোর পরে যেহেতু ওদের নামে কাগজপত্র আছে, আমরা তাদের একটা যে না দোকানটা ওদের মালিকানা, সেই সূত্রে আমরা একটা কাগজ দেই। দেওয়ার পরে তারপরে কি হয়, তারপরে থানায় এফআইআর হয়। বিচারাধীন অবস্থায় ছিল, সেই সূত্রে বিচারাধীন অবস্থায় থাকা অবস্থায় আমরা তো সরাসরি হস্তক্ষেপ করতে পারতেছি না, ওটা তো কোর্টের ব্যাপার।
এসডিও কোর্টে শুনেছি কেস হয়েছে, এটুকু আমার জানা আছে। একজন দোকানের কর্মচারী মালিককে এইভাবে মারতে পারে দোকানের মধ্যে? দোকানের কর্মচারী মালিককে কোনোদিনও মারতে পারে না, এটা ভীষণভাবে অন্যায়। এই অন্যায়ের আমরা সুবিচার চাই। অন্যদিকে অভিযুক্ত রাহুল রায় এবং তার পরিবার ঘটনার পরেই পলাতক, বাড়িতে ঝুলছে তালা। কোতোয়ালি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাটা আজকে আপনারা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখছেন, কিন্তু এটা আজকের থেকে শুরু না। এর ইতিহাস বহুদিন ধরে। এই অঞ্চলের কিছু মানুষ, কিছু প্রভাবশালী লোককে হাত করে কিছু মানুষ দিনের পর দিন আমাদের পাড়ার এই দিনবাজারের পত্তন ঘটায় রায়গতপাড়া এবং পার্শ্ববর্তী এলাকার লোক। কিন্তু দীর্ঘদিন ধরে, লাস্ট এই 7-8 বছর ধরে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী লোককে, যারা হঠাৎ করে এই এলাকায় প্রভাবশালী হয়েছেন, তাদেরকে নিয়ে কিছু মানুষ, কিছু অসাধু ব্যবসায়ী দিনের পর দিন, যাদের আদি এখানে দোকান আছে, যারা সাধারণ মানুষ, করে খাওয়া মানুষ, তাদের বিরুদ্ধে দিনের পর দিন তাদের মৌরসি পাট্টা চালাচ্ছেন। গায়ের জড়ি, দাদাগিরি, হুমকি, ধমক চমক নিত্যদিনের ব্যাপার। এবং পাড়া কালচার আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা সবাই একটু গা বাঁচিয়ে চলি। আজকে যেই ঘটনা, যেই দোকানের ঘটনা, এক বয়স্ক ভদ্রমহিলা, তার 2 মেয়ে এবং এক ছোট পুত্র সন্তানকে নিয়ে এই দোকান চালায়। এবং এটা যে ওনাদের দোকান, ওরা দীর্ঘদিন ধরে রায়গতপাড়ার বাসিন্দা, সবাই জানে। কিন্তু দীর্ঘদিন ধরে ওদের এক কর্মচারী, যে দোকানের কেউই না, ওদের এসে গায়ের জোরি করে বলে যে দোকানটা ছাড়তে হবে। এবং তার সাথে কিছু লোকজন, যারা বিভিন্ন অলিন্দে প্রভাব বিস্তার করে রেখেছে, এরকম কিছু লোকের সমর্থন নিয়ে এদের বক্তব্য অনুযায়ী এরা দীর্ঘদিন ধরে এদের উপর ধমক চমক দেয়, এদের দোকানটা অবৈধভাবে বন্ধ করে রাখে এবং নিজে দখল করে ব্যবসা চালায়। এটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল, এরা আমাদের জানাচ্ছিল, এরা বিভিন্ন জায়গায় গেছে, প্রত্যাখ্যিত হয়েছে। আজকে সকালে হঠাৎ এদের উপরে তারা চড়াও হয়ে এদের বৃদ্ধ মাকে মারধর করে। তিনি আশঙ্কাজনক অবস্থা, আইসিইউতে ভর্তি। এবং উনি যখন এই ঘটনা পাড়ায় গিয়ে আবার বলেন, পাড়ার ছেলেরা, এলাকার লোকরা ক্ষোভে ফেটে পড়েন। এবং আজকে এই এলাকার লোকদের ঐক্যবদ্ধ ক্ষোভের বহিঃপ্রকাশ বা প্রতিবাদ, এটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। নির্মাণের কাজ শেষ করে স্থায়ী পরিকাঠামোগত বিচার প্রক্রিয়ার কাজ শুরু করার কথা ছিল, কিন্তু অ্যাপ্রোচ রোডের সমস্যা এখনও মেটানো হয়নি। তবে চলতি বছর স্থায়ী পরিকাঠামোতে সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কাজ শুরু করা যাবে। নির্মীয়মান স্থায়ী পরিকাঠামোর কাজকর্ম পরিদর্শনের পর এই কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন বিচারপতি শম্পা সরকারের সঙ্গে স্থায়ী পরিকাঠামোর কাজকর্ম পরিদর্শনের পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসন, পূর্ত দপ্তর এবং এই কাজের বরাত পাওয়া সংস্থার সঙ্গে ছোট একটি বৈঠক করেন তারা। সেখানেও সমস্ত বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পুনরায় একটি ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে। বছর 3 আগে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায় সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়। ওই পরিকাঠামো তৈরির জন্য 40.08 একর জমি দিয়েছিল রাজ্য সরকার। বর্তমানে কোর্টের মূল ভবনের কাজ প্রায় শেষ। আর এই কাজের গতি প্রকৃতি কি আছে তা খতিয়ে দেখতে সেখানে হাজির হন বিচারপতি। সেখানে তারা গিয়ে আদালতের বেশ কিছু ঘর ঘুরে দেখেন। একই সঙ্গে জলপাইগুড়ি জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ পূর্ত দপ্তরের সঙ্গে কথা বলেন এবং সেখানে ছোট একটি বৈঠকও সারেন। একটা সুখবর আমরা এগোচ্ছি এবং উই হোপ যে খুব তাড়াতাড়ি এটা শুরু করা যাবে, এইটুকু বলতে পারি। কোনো ডেডলাইন তো আমাদের আছেই আগস্টে, কিন্তু সেটা জানি না কতটা, কারণ অ্যাপ্রোচ রোডের সমস্যাটা মিটে গেলে আমরা শুরু করে দিতে পারবো। দেখলেন, কেমন দেখলেন? খুবই সুন্দরভাবে তৈরি করছে। প্রতিটা সময় লাগতে পারে বলে মনে হচ্ছে আপনাদের? না, এখন এভাবে এস্টিমেট করা মুশকিল, মানে ম্যাক্সিমাম কাজটাই হয়ে করছে। পিডব্লিউডি হ্যাজ পারফর্মড ওয়েল, অল ডিপার্টমেন্টস আর পারফর্মিং ভেরি ওয়েল, অ্যাডমিনিস্ট্রেশন ইজ গিভিং অল সর্টস অফ কোঅপারেশন উইথ আস, প্রোভাইডিং। এই বছর তো অবশ্যই। লাস্ট প্রশ্ন স্যার, ধূপগুড়িতে মহকুমা আপনি দেখলেন? হ্যাঁ, ধূপগুড়িতে মহকুমা আদালত তৈরি করা। কতদিনের মধ্যে কি হবে? এখন তো জমি ছদ্ম দেওয়া হয়েছে, স্যাংশন হয়ে গেলে কোর্ট বিল্ডিং তৈরি হবে, জুডিশিয়াল অফিসারদের থাকার জায়গা তৈরি হবে। তো স্যাংশন হ্যাজ অলরেডি বিন মেড, অল স্যাংশন। ধূপগুড়ি, হ্যাঁ, হয়ে গেছে। ধূপগুড়ি হ্যাঁ, কতদিনের মধ্যে ওটা রেডি হতে পারে বলে মনে হচ্ছে? ডিপেন্ড করছে যে পরে কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশনস থাকে, তবে ব্যাপারটা খুব র্যাপিডলি হবে, এটা বলতে। স্যার, আজকে এখানে কোনো মিটিং করলেন? হ্যাঁ, আমরা সব অ্যাডমিনিস্ট্রেশনের সব লোকেদের সাথে মিটিং করা হলো এবং আমরা আমাদের ডেডলাইনগুলো ফিক্স করলাম আর কি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
বৈকুণ্ঠপুর জঙ্গলের রাস্তায় হাতির ছবি তুলতে গিয়ে এক হাতির তাড়া খেলেন কয়েকজন উৎসুক জনতা। ডুয়ার্সে বেড়াতে এসে জঙ্গলের ভেতরে গাড়ি থেকে নেমে মোবাইলে ছবি তুলতে তুলতে এগিয়ে যান পর্যটকরা। বুনো হাতির সামনে দাঁড়িয়ে মোবাইলে ছবি তোলার সময় হাতি তেড়ে আসে, সেই ভিডিওই এখন ভাইরাল। তাদের বাঁচাতে বিভিন্ন গাড়ি হর্ন বাজাতে থাকে। হর্নের তীব্র আওয়াজে দাঁড়িয়ে যায় হাতিটি। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি সেবা ট্রাস্ট। রবিবার জলপাইগুড়ি শহরের পার্কের মোড় এলাকায় সারদা শিশুতীর্থে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবির পরিচালনা করলেন। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সংস্থার সদস্যরা এবং সাধারণ মানুষ রক্তদান করেন। উদ্যোক্তাদের তরফ থেকে সৌরভ প্রামাণিক বলেন, সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন তারা। আজকে রক্তদান শিবিরের আয়োজন হলো। অনেক সময় হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা যায়, আর এতে সমস্যায় পড়েন বহু মানুষ। এদিন সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হলো। এদিনের শিবির থেকে প্রায় 50 ইউনিট রক্তের টার্গেট রাখা হয়। সেবা ট্রাস্ট এটা হচ্ছে সর্বভারতীয় একটি সংস্থা, সেবা ভারতী, তারই জলপাইগুড়ি শাখা, তার নাম হলো জলপাইগুড়ি সেবা ট্রাস্ট। সেই জলপাইগুড়ি সেবা ট্রাস্টের উদ্যোগে আমরা রক্তদান শিবির করছি। আমরা আমাদের এরকম বিভিন্ন ধরনের সেবা কাজ চলতেই থাকে। এর আগে আমরা ময়নাগুড়ির যখন দুর্যোগ হয়েছিল তখনও আপনারা দেখিয়েছেন, আমরাও সোশ্যাল মিডিয়াতেও দিয়েছিলাম। আমরা সবার আগে ত্রাণ কার্য নিয়ে পৌঁছেছিলাম। যত ধরনের ত্রাণ কার্য আছে, সেবা কাজ রয়েছে, সিকিমের বন্যাতেও আমরা কাজ করেছি। জলপাইগুড়িতে যে কোনো ধরনের এই ধরনের সেবামূলক কাজ, জলপাইগুড়িতে একাধিক পাঠদান কেন্দ্র চলে আমাদের। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বলছি আমি, এটা যে জেলা জুড়ে আমাদের পাঠদান কেন্দ্র চলে। এছাড়াও আমাদের চলে হচ্ছে আপনার গীতা পাঠ চক্র চলে, নিঃশুল্ক পাঠদান কেন্দ্র চলে, দাতব্য চিকিৎসালয় চলে, এগুলো সব আমাদের চলে। এই সময়টা তো ব্লাড ব্যাংকের একটা রক্তের একটা ক্রাইসিস চলছে। আমি নিজে যেহেতু একজন ব্লাড ব্যাংকের স্টাফ, আমি ব্লাড ব্যাংকের ক্রাইসিসটাকে খুব কাছ থেকে অনুভব করতে পারি। সেই জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি উদ্যোগী হই। আমাদের অফিস থেকে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া হয়। আমার অফিসের স্টাফেরাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই বিষয়ে, এবং আমার সংগঠন তো রয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের জঙ্গল লাগোয়া লোকালয়ে প্রায় প্রত্যেক দিনই ঢুকে পড়ে বন্যপ্রাণী। প্রতিদিনই হাতির হানায় বহু ঘরবাড়ি ভাঙার ঘটনা ঘটে। হাতির হানায় প্রাণহানির ঘটনাও হয়। হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকলে যাতে এলাকার বাসিন্দারা ঠিকভাবে দেখতে পান, তার জন্য বিতরণ করা হলো সার্চলাইট। রবিবার চালসা রেঞ্জের পানঝোড়া বিটের অন্তর্গত উত্তর ধূপঝোড়া সাউথ ইংডং যৌথ বন সুরক্ষা কমিটির তরফ থেকে এলাকায় 400টি পরিবারকে সার্চ লাইট দেওয়া হলো। এলাকায় বন্যপ্রাণী আসলে যাতে মানুষ সেগুলির সঙ্গে সংঘাতে না জড়িয়ে পড়ে, তার জন্যই এই বিশেষ উদ্যোগ বলে খবর। এই দিনের এই সার্চলাইট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চালসার রেঞ্জার প্রকাশ থাপা, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ অন্যান্যরা। দীর্ঘদিন থেকে এখানে যে ফ্যামিলি কমিটি যে ছিল উত্তর ধূপঝোড়া, সাউথ ইন্ডং ধূপঝোড়া, আর এই গ্রামটা হচ্ছে একদম জঙ্গলের পাশাপাশি। তো এখানে হাতির উৎপাতও আছে। তো এই যৌথ যে ফ্যামিলি কমিটি থেকে কিছু শেয়ার টাকা দেওয়া হয়েছে ফার্স্ট পার্টি থেকে। আজকে একটু কমিটির উদ্যোগ নিয়েছে কি রেজুলেশন করে যে লাইটটা একটু বিতরণ করা হয়। 400টা বাড়িতে তার লাইট দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা অ্যাওয়ারনেসও করতেছি এখানে। গত 2 মাস থেকে এই জঙ্গলে হঠাৎ সবজি জঙ্গলে যে নিতে যায়, 2-3 বার একটু হাতির সঙ্গে একটু আটক হয়। তারপর এরকম ঘটনা শুনতেছি। তো সেই একটা অ্যাওয়ারনেস সঙ্গে সঙ্গে রাত্রিবেলা আমরা এদিকে ট্রাই করতে চাই একটা লাইট থাকলে এই বৃষ্টি মাসে রক্ষাও হয়। একটা পারমানেন্ট সলিউশনটা এটা নাই, কিন্তু আমরা এই যে গ্রামবাসীদেরকে বলতে চাই কি একটু নিজে সাবধান থাকতে হয়। সঙ্গে সঙ্গে পাশাপাশি কিছু টাকা এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে শেয়ার টাকা থেকে আজকে এরা লাইট পেয়ে গেছে। আশা করি এটা অনেকটা হয়ে যাবে। এ বিষয়ে সভাপতি হোসেন হাবিবুল হাসান কি বললেন, শোনা যাক।
তো এই সাউথ ইন্ডিয়ান এলাকাটা পুরো ফরেস্ট লাগোয়া, গরুমারা জঙ্গল লাগোয়া। তো এখানে রোজ হাতি বের হয়, আপনারা সবসময় নিউজও করেন। তো আমরা দেখলাম যে এখানকার এলাকার লোকেদের ভীষণ প্রবলেম, লাইটের একটা ইস্যু রয়েছে। তাই জন্য আজকে এই সাউথ ইন্ডিয়ান জিএফএমসির তরফ থেকে আমরা প্রায় 400 পরিবারকে আজকে লাইট বিতরণ করছি। অবশ্যই সুবিধা হবে, কারণ যখন হাতি গ্রামে চলে আসে তখন এই গ্রামের লোকজনরা কিন্তু হাতি তাড়াতে ওনারা উঠেন এবং হাতি তাড়ান। তো এই লাইটটা হলে পরে তাদের কি হবে, মানে হাতির লোকেশনটা দেখতে, কোন জায়গায় আছে এবং তাদের চলাফেরা করতেও ভীষণ সুবিধা হবে। যার জন্য চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে এবং আজকে এখানে আমরা 400 পরিবারকে লাইট দিতে হবে। যেমন আজকে এখানে আমরা এই বিষয়টা নিয়েও কথা বলেছিলাম। আমাদের এই যে টেরিটোরিয়াল জোনের রেঞ্জ অফিসার এখানে উপস্থিত ছিলেন, আমি ওনাকে বললাম যে আগামী দিনে শুধু এই লাইট ডিস্ট্রিবিউশন করলেই হবে না, আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমরা যারা প্রশাসনিক আধিকারিকরা আছি, আমরা যৌথভাবে এই অ্যানিম্যাল এবং ওয়াইল্ড লাইফ যে কনফ্লিক্টের বিষয়টা আছে সেটাকে কী করে এড়ানো যায় এই বিষয় নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক ভালো জানেন ওনারা। তাই আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি যাতে এলাকায় গিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করে মানুষদেরকে সচেতনতা করা যায় এবং মানুষরা যেন এই সচেতনতা শিবিরের থেকে জানতে পেয়ে যদি ওনারা সেই বিষয়গুলোকে অ্যাপ্লিকেশন করে, আমার মনে হয় এই সমস্যাটা আর আগামী দিনে হবে। পাহাড় এখন পর্যটকদের ভিড়ে ঠাসা। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে ভিড় উপচে পড়ছে পর্যটকদের। কেউ এসেছেন গুজরাট থেকে, কেউ বা কলকাতা থেকে। কেউ 7 দিন, আবার কেউ দিন 4 জন্য পাহাড়ের রূপ, লাবণ্য, সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। এখন চলছে বর্ষার মৌসুম। পাহাড়ের সৌন্দর্য অর্কিডের গায়ে এখন বৃষ্টির জল। মেঘের সঙ্গেই পাল্লা দিয়ে পাহাড়ে ঘন কুয়াশার দৃশ্য মন ভোরাচ্ছে সকলে। গুজরাট থেকে আসা পর্যটক নরেন্দ্র প্যাটেল বলেন, পাহাড়ের এমন সৌন্দর্য উপভোগ করার আনন্দই আলাদা। हम गुजरात से मेहसाणा डिस्ट्रिक्ट से आए हैं। कहाँ पर आया? दार्जिलिंग, सिलीगुड़ी, गंगटोक घूमने के लिए। कैसा वेदर है? बेस्ट वेदर है, लाइफ में एंजॉय कीजिए, इतना बढ़िया वेदर मिलेगा नहीं। बारिश हो रहा है क्या? हाँ, बारिश झरमर बारिश होती रहेगी और आनंद लेते रहेंगे। और कुआसा कैसा? बहुत बढ़िया, बहुत बढ़िया। ऐसा आनंद कभी कुदरत ने दिया नहीं है, आज तक देखा नहीं है। कुआसा हो रहा है, बारिश बहुत बढ़िया, झरमर बारिश हो रही है अभी, नेचुरल। कौन दिन आया आप लोग? कितना दिन के लिए आए? हम यहाँ पे 4 दिन घूमेंगे फिरेंगे और गंगटोक 2 दिन रहेंगे। गंगा तो रिटर्न आएंगे दार्जिलिंग। অপরদিকে কলকাতার দমদম থেকে আসা পর্যটক অজন্তা কোলে বলেন, কলকাতার গরমের হাত থেকে রেহাই পেতে এখন পাহাড়ি ভরসা। এসছি দার্জিলিং, ঠিকই আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো, কুয়াশাও আছে। ঠান্ডা নর্মাল, মোটামুটি হালকা একটা কিছু গায়ে দিলেই হয়ে যাচ্ছে। কলকাতা তো ভীষণই গরম, যখন বেরিয়েছি তখন তো খুবই গরম, বৃষ্টি নেই, অ্যারাউন্ড 36-37 হবে হয়তো। দার্জিলিং এ কত হবে, এই 20-20 এরকম। হ্যাঁ, এরকম হবে। হ্যাঁ, ভালো, খুব ভালো লাগছে। 3-4 দিন। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দোকান মালিক বৃদ্ধাকে মারধর করে দোকান দখলের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে। প্রতিবাদে ব্যবসায়ী সমিতি ও বাসিন্দাদের পথ অবরোধ। চলতি বছরে স্থায়ী পরিকাঠামোতে সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কাজ শুরু করা যাবে। রবিবার নির্মীয়মান স্থায়ী পরিকাঠামোর কাজ পরিদর্শনের পর জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।